নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার ৭ কাহন নিয়ে আমি পর্ণা আপনাদের সামনে। আর আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকটা এপিসোডের মতোই বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। মঞ্জুরি, তীব্র গরম এবং সিজন চেঞ্জের এই সময়টা সবাই কি করে সুস্থ থাকবে, আমাদের মেন কনসার্ন কিন্তু সেটা নিয়েই থাকে। হিট স্ট্রোক কিভাবে এড়াবো, কারণ আমাদের বাইরে বেরোতে হচ্ছে এখন। কি করে কি খাবো কি খাবো না সেটা নিয়েও একটা মোটামুটি একটা আমাদের ডিলেমা চলে। তো সেক্ষেত্রে সেই সমস্ত টিপস আপনার থেকে আজকে নেব। আহ প্রথমেই যেটা জানতে চাইবো যে হিট স্ট্রোক কি। হিট স্ট্রোক এই কথাটা আমরা খুবই শুনি, এমনকি এই যে একটা সাডেনলি একটা সিজন চেঞ্জ, মানে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেখান থেকে একটা গরম চলে আসা, মানে সকালে হয়তো একটু ওয়েদারটা ভালো, তো বেলার দিকে গরম পড়ে যাওয়া, এই যে টাইমটা সাডেন হিটটা আসাতে প্রচুর লোকে হিট স্ট্রোক হতে দেখা যায়। এমনকি এটা খুব একটা প্রত্যেকটা গরমে আমরা খুব শুনে থাকি হিট স্ট্রোক হয়। তো হিট স্ট্রোকটা অ্যাকচুয়ালি কি, সবার আগে সেটা আমাদের জানা দরকার যে হিট স্ট্রোক হলো মানে সাডেনলি আমাদের বডি টেম্পারেচার একটা বিপজ্জনক ভাবে বেড়ে যাওয়া, আর যেটা কিছুতেই ওটা নিয়ন্ত্রণে আনা যায় না। সেই সময় আমাদের পালস রেট হাই হয়ে যায়, আমাদের মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া, এটাই কিন্তু অ্যাকচুয়ালি হিট স্ট্রোক। এই হিট স্ট্রোকটার সময় আমাদেরকে অনেক কিছু মেনটেন করে চলতে লাগে। আচ্ছা, এই সময় যাতে হিট স্ট্রোক না হয় সেই জন্য বডিকে যাতে মেনটেন রাখা যায়, সেটাকে আমাদের কিছু টিপস আমি আপনাদের কাছে দিই। একদম, এবং সেই সংক্রান্ত তথ্যই আপনার থেকে আজকে নেব আমরা। আহ জানতে চাইবো যে বাইরে বেরিয়ে যদি হঠাৎ কেউ অসুস্থ বোধ করেন, অনেক বয়স্ক রয়েছেন, অনেক বাচ্চা রয়েছে যারা বাইরে বেরোয়, তো তাদের প্রাথমিক চিকিৎসা কি হবে, কি করে বুঝবো তার হিট স্ট্রোক হয়েছে এবং তার প্রাথমিক চিকিৎসা কি হবে? হ্যাঁ, তখন যদি দেখেন রাস্তাঘাটে বা এরকম যদি দেখা যায়, বা নিজের ফ্যামিলি মেম্বার্স এর মধ্যেও যদি এরকম হ্যাঁ। হয়, কিন্তু সেই সময় কিন্তু সবার আগে প্রথমে তাকে ঠান্ডা কোনো ঘরে নিয়ে যাওয়া, টাওয়ালটাকে ঠান্ডা জলে ভিজিয়ে হাত পা মুখ টুক ভালো করে মুছে দেওয়া, এমনকি বরফ দিয়ে টাওয়ালের মধ্যে ডুব দিয়ে হাতের তলা পায়ের তলাটাকে সেঁক দেওয়া, যাতে বডিটা প্রথমে ঠান্ডা, সেটা কিন্তু ফার্স্ট করতে হবে। তারপরে তাকে গ্লুকোজ ওয়াটার দেওয়া, যাতে এনার্জিটা ফিরে আসে। সেই জিনিসগুলো তারপরে করতে হবে, কিন্তু মানে ইনিশিয়ালি প্রথমে ঠান্ডা জলে মুখটাকে ধোয়ানো, ঠান্ডা ঘরে বসানো, এটা কিন্তু করতে হবে। আর এমনিতে সাধারণত শরীর ঠান্ডা রাখার জন্য এই সময় আমরা কি কি পানীয় খেতে পারি? এই ঠান্ডা জল সময় তো সবার আগেই বোধহয় রাখা হ্যাঁ, উচিত নাকি? ঠান্ডা জলটা তো কোনোভাবেই আমি বলবো না, কারণ ও, ঠান্ডা জল এই সময় সবার আগে রিল্যাক্সেশনের জন্য আমরা ঠান্ডা জল খেয়ে নিই, যে আচ্ছা। রিলিফ ফিল হচ্ছে, কিন্তু এই যে ঠান্ডা জল খাওয়াতে কিন্তু আমাদের বডি ঠান্ডা হচ্ছে না, ভেতর থেকে উল্টো হিট করে দিচ্ছে। তার জন্য ঠান্ডা জলটা তো কোনোভাবেই খাবেন না। এক তো হলো সাডেন ঠান্ডা গরম লেগে ঠান্ডাও লেগে যাবে, সেটা একটা আছে। এছাড়া যাদের ওয়েট নিয়ে কনসার্ন থাকে তারা এই ঠান্ডা জল খেলে প্রচন্ড ভাবে ওয়েট গেইন হবে। এছাড়া এই সময়টাকে বডি, যাতে আমাদের টেম্পারেচারটা বডি ভেতর থেকে নিজের থেকে ঠান্ডা থাকে, কুল থাকে, সেই জন্য আমাদের এই সময় গ্লুকোজ ওয়াটার বা দইয়ের ঘোল, ফলের রস, এই জাতীয় যত রকমের ড্রিঙ্ক হয় সেগুলো খাবে, যেটা বডিটাকে ঠান্ডা রাখে। ঠান্ডা জল খেলে বডি ঠান্ডা রাখছে না, বডি একটু ফিট করছে, বরং সেটা উল্টো এফেক্ট উল্টো করবে। এফেক্ট করছে। এই সময় যখন একটা সিজন চেঞ্জের সময় আসছে বা চলছে, সেই সময় আমরা আমাদের ফ্যামিলিতে বয়স্ক নাকি বাচ্চা নাকি মাঝবয়সী, তাদের দিকে বেশি নজর দেবো, তাদের ডায়েটটা কি হবে? হ্যাঁ, এই সময় কিন্তু মানে একদম ছোট বাচ্চার, বয়স্ক আর যারা অনেকদিন ধরে কোনো রোগে ভুগছে তাদের দিকে একটু ভালো নজর দিতে হবে। এই সময় বয়স্ক বা বাচ্চাদের সবার ক্ষেত্রে পাতে কিন্তু প্রত্যেক দিনের একটা ফ্রুট, মানে সিজনাল ফ্রুট যেটা বডি ঠান্ডা করে এরকম ফ্রুট, যেটা বডিকে হাইড্রেট রাখে এরকম ফ্রুট। এছাড়া ওয়ান বোল অফ শাকসবজি, এরকম একটা ভেজিটেবল বোল এটা রাখা দরকার। এছাড়া প্রত্যেকদিন পাতে দই রাখা সবচেয়ে বেশি উপকারী এই সময়টার জন্য। মানে যারা দীর্ঘমেয়াদী রোগ বলতে গেলে আমি বলবো, যেমন যাদের ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিক্স আছে বা আর্থারাইটিস আছে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকা উচিত। স্পেশালি আমি বলবো ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে, কারণ এই সময় কিন্তু সুগার খুব ফ্ল্যাকচুয়েট হয়। তো এই জন্য একটুখানি মেনটেন করে চলতে হবে। আর কিছুদিন আগে পর্যন্ত বেশ একটা ঠান্ডার ভাব ছিল, ফলে তখন এক রকমের খাওয়া দাওয়া করেছি। এখন যখন বেশ গরম পড়ে গেছে, তখন আমাদের এই খাবারের প্লেটে কি ধরনের পরিবর্তন আনা উচিত? হ্যাঁ, এই সময় কিন্তু আপনারা যখন খাবারটা খাবেন, মানে কিছুদিন আগে যখন শীতকাল ছিল তখন আমরা চেষ্টা করতাম বডি হিট থাকছে এরকম কিছু খাবার হ্যাঁ, খেতে। হ্যাঁ। আর আজকে আমরা চেষ্টা করছি যাতে বডি আমাদের কি ঠান্ডা থাকে সেরকম কিছু খাবার। তো সেই হিসাবে আমি বলবো যে বডি ঠান্ডা রাখা মানে বডিটাকে আমাদের কুলিং সেন্সেশন দেওয়া, মানে ইনসাইডে আমাদের বডি হাইড্রেটও রাখা, বডিকে ঠান্ডা ফিল করা। তো সেই ক্ষেত্রে প্রত্যেক দিন আমাদের ডায়েটে, যেমন আমাদের মানে যে আমরা যে খাবারটা খাবো সেগুলো যেন নন স্পাইসি হয়, খুব একটা স্পাইসি মানে খুব বেশি বডি হিট করে এরকম খাবার খাবো না। এক বাটি শাকসবজি রাখবো।
এছাড়া প্রত্যেক দিন ফ্রুটসটা রাখবো, দইটা রাখবো প্রত্যেক দিন পাতে। এছাড়া ফলের রস খেতে পারেন, মানে যতটা সম্ভব বডিকে হাইড্রেট রাখার জন্য যা যা করা যায় বা ঠান্ডা রাখার জন্য যা করা যায় সেগুলো কিন্তু রাখবেন। এর থেকে যদি আপনি আরো কিছু ডিটেলস, আপনার যদি হয়তো শরীরে বেশি কোনো প্রবলেম হয়, দেখে অনেক আছে গরমে হয়তো র্যাশ বেরিয়ে যায়, হুম। সাডেন ওয়েদার চেঞ্জেস এর সাথে সাথে র্যাশ হয়, তখন ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ। অবশ্যই যোগাযোগ করা উচিত। তো আরো একটা বিষয়, এই সময় কি বেশ গরম পড়েছে, আমরা পরিমাণ মতো জল খাচ্ছি, সেটা আমাদের দাবি অবশ্যই যে আমরা পরিমাণ মতো জল খাচ্ছি। তারপরেও একটা ডিহাইড্রেশনের বা একটা জল শূন্যতার একটা প্রবলেম কিন্তু চলে আসে। সেটা কি করে প্রতিরোধ করবো, কি পরামর্শ দেবেন? হ্যাঁ, এই সময় কিন্তু আমরা ভাবি যে আমাদের 8 থেকে 10 গ্লাস জল খাওয়া আমাদের প্রত্যেক দিনের জরুরি। সেটাও হয়তো করছেন, কিন্তু তারপরেও বডি সেভাবে হাইড্রেট না, ডিহাইড্রেট আপনি ফিল করছেন। তো মানে একটা উইকনেস চলে আসে, ডিহাইড্রেশন ফিল যখন আমরা করি তখন আমাদের বডি প্রচন্ড লেথার্জি লাগে, একটা উইকনেস থাকে। তো সেই সময় কিন্তু মানে এত তো জল খাওয়া যায় না যে আপনি সেই জায়গাটাকে ফুলফিল করতে পারেন, বা এমনও লেভেলে চলে যায় হয়তো আপনি জল খেয়েও সেই ডিহাইড্রেশনটাকে আপনি কাটাতে পারছেন না। তখন কিন্তু গ্লুকোজ ওয়াটার, ফলের রস এগুলো খেলে পরে কিন্তু সেই ডিহাইড্রেশনটা মেটে। তো এমনিতে সাধারণ মানুষ অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ডিহাইড্রেশন রোধ করার জন্য দিনে মোটামুটি কত গ্লাস জল খাওয়া উচিত? হ্যাঁ, দিনে মোটামুটি 8 থেকে 10 গ্লাস আচ্ছা, জল খাওয়া উচিত। এটা পরিমাণ মোটামুটি পরিমাণ। পূর্ণবয়স্ক হ্যাঁ, মানুষের। পূর্ণবয়স্ক মানুষের পরিমাণে। আর যদি শিশুদের কথা বলি, মানে ধরুন 5 বছরের নিচের বাচ্চাদের কথা হুম। বলি, তাহলে তাদের জন্য সব থেকে নিরাপদ পানীয় কোনটি? কারণ এত বেশি পরিমাণ জল তো ওদের খাওয়ানো যায় না জোর করেও। তো সেক্ষেত্রে কি দেব মায়েদের প্রশ্ন? সবচেয়ে নিরাপদ পানীয়, এমনকি রাস্তাঘাটে বেরোলেও যাতে কোনো রকমের কোনো মানে হাইজিনও মেনটেন থাকবে, কোনো রকমের প্রবলেমও তাদের বাচ্চাদের পেটের কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে বলবো ডাবের জল পুরো সবচেয়ে বেশি উপকারী একটা বাচ্চা। কারণ ডাবের জলটা মায়েরা নিশ্চিন্তে খাওয়াতে পারেন, সেটা নিশ্চিন্তে খাবে, সব বাচ্চাদের জন্য পেটের একদম জন্য ভালো, শরীর ঠান্ডাও রাখবে। শরীরও ঠান্ডা। আর আপনি বারবারই বলেন, সেটা শীতকালেও বলেন, গরমকালে তো হয়তো অবশ্যই বলবেন, চা বা কফি, হুম। সেটা গরমকালে বাঙালির কাছে চায়ের কোনো নির্দিষ্ট সিজন নেই। তো তাহলেও কেন কম পান করা উচিত? হ্যাঁ, যারা মানে খুব অফিসের কাজে বিজি থাকে, সারাদিন একটা হেক্টিক শিডিউলে থাকে, তাদের কাছে মানে তারা নিজেকে এনার্জেটিক রাখার জন্য চাটা মানে খুব খেতে চায়। কিন্তু আমি বলবো স্পেশালি এই সিজনে, এই যখন গরমটা পড়ে, চা কফিটা পুরোপুরি বাদ দিতে হবে। কারণ অলরেডি আমরা এত জল খেয়েও আমরা বডিকে মানে হাইড্রেট রাখতে পারছি না, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেখানে চা কফি বডিকে আরো বেশি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তার জন্য চা কফিটাকে একদম বাদ দিতে হবে, সেই জায়গায় লেমনেড ওয়াটার খান, বা লস্যি করে খান, বা সেই সময় ফ্রুট জুস, বা চা যদি খেতেই হয় সেই গ্রিন টি। এই জিনিসগুলো সেই সেই রিপ্লেসমেন্টের জায়গাটায় রাখতে পারে। কিন্তু চা কফিটা আমি বলবো একদমই এই সিজনের জন্য না। গোটা ফল না ফলের জুস, আপনি কোন দিকে আপনার ভোট দেবেন আর কেন? আর ফলের উপকারিতাটা যদি আরো একবার আমাদের বলে দেন, যদি আমার মাথায় ঢোকে আর কি আমাদের। দেখুন, গোটা ফল, ফলের জুস দুটোই ভালো, কিন্তু গোটা ফলে যেটা আমরা পাচ্ছি সেটা হলো ফাইবারটা পাচ্ছি, যেটা ফলের রসে নেই। ফলের রসের মধ্যে কিন্তু ফাইবারটা টোটালি বেরিয়ে যাচ্ছে, শুধু আমরা আলাদা যত মিনারেলস আছে সব সমস্ত গুণগুলো পাচ্ছি, কিন্তু আসল কিন্তু ফাইবারটা পাচ্ছি না, যেটা আমাদের শরীরের জন্য খুব বেশি দরকার। তাহলে আমাকে যদি কেউ ভোট দিতে বলে তো আমি গোটা ফলকেই ভোট দেবো। গোটা ফলকেই ভোট দেবেন। আর কি কিন্তু অনেক ধরনের সময় ফল? বাচ্চারা খেতে চায় না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তখন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আলটিমেট কোনো সলিউশন না থাকলে এবার তখন তো ফলের জুস করে দেওয়াটাই বেটার। আর কি ধরনের ফল এই সময়টা খাবেন? এই সময় আমি বলবো ওয়াটারমেলন, মেলন টাইপ যে ধরনের থাকে, মানে যেগুলো প্রচুর পরিমাণে ওয়াটার স্টোর থাকে, মানে একটা ওয়াটারমেলনের 92% ওয়াটার থাকে। তো এছাড়া ভিটামিন থাকছে, মিনারেলস থাকছে। তো এরকম ধরনের মেলন যেগুলো আমাদের বডিতে প্রচুর পরিমাণে জল আমাদের দেবে, বডিকে হাইড্রেট রাখবে, ডাবের জল খান, ওয়াটারমেলনের রস খান, এছাড়া লেমন জুস খান, যেটা মুসুম্বির রস যেটাকে আমরা বলি, সেই মুসুম্বির রস খান। এইগুলো কিন্তু বডিকে আমাদের প্রচন্ড ভাবে ঠান্ডা, মানে এই সময় বডিটাকে ঠান্ডা রাখে। আর যারা আমরা বাইরে বেরোচ্ছি, অনেক সময় যেটা হয়, বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার একটা সমস্যা থাকে। অনেকেই বাইরের খাবার খান, বিশেষ করে খোলা খাবার খেতে হয়তো তারা পছন্দ করেন, বরফ জল যেটা হয়, বা বিভিন্ন রকম কাটা ফলের একটা ওরা প্লেট বানিয়ে দেয়। তো এটা কি এড়িয়ে চলা তো অবশ্যই উচিত, একটি পরামর্শ দেবেন? একদমই, মানে রাস্তাঘাটে আমি এই জন্যই বলবো যে রাস্তাঘাটে যদি খুবই জলের প্রয়োজন হয় তো ডাবের জল খাওয়াটা ভালো।
বা মানে কোনো রকমের যদি আপনি ওআরএস ওয়াটার পান সেটা খান বা প্লেন ওয়াটার খান, কিন্তু কোনো কাটা ফল বা বরফ জল যেগুলো বাইরে পাওয়া যায় সেগুলো একদমই খাবেন না। ফলের রস খাওয়া কিন্তু খুবই দরকার, কিন্তু বাইরে কিভাবে তৈরি করছে, কতটা হাইজিন মেনটেন হচ্ছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। এবং তার সব জন্য থেকে বড় কথা, ওটা কতক্ষণ ধরে কেটে রাখা হয়েছে একদমই তাই, ফলটা। ওটা কতক্ষণ ধরে ফলটা কেটে রাখা, ওটা অনেকক্ষণ ধরে ফল একটা কেটে রাখলে পরে একটা একটা অক্সিডেন্টেড হয়ে যায়। তো সেগুলো একটা রিয়াকশন হয়ে যায় বলে আমরা কাটা ফলটা বাইরে পুরোপুরি অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, এখন আপনি যদি নিজের চোখের সামনে দাঁড়িয়ে একটা গোটা ফলকে কাটিয়ে রস করান সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা হয়তো বাইরে পসিবল হয় না সবসময়ের জন্য। তো যেটা সবচেয়ে সেফ সেই ক্ষেত্রে বলবো ডাবের জল খান, বা কোনো জায়গায় গিয়ে লস্যি খান, বা মানে ওআরএস পাউচ পাওয়া যায়, ওআরএস এর পাউচ কিনে খান। মানে আপনার বডিকে সাথে সাথে সেটা ডিহাইড্রেট থেকে বাঁচাবে, হাইড্রেট রাখবে বডিটাকে। কিন্তু কাঁটা ফল বা বরফ জল যেগুলো পাওয়া যায় সেটা একদমই অ্যাভয়েড করুন। সেক্ষেত্রে বাইরে গেলে কি ধরনের খাবার খাবো আমরা? বাইরে গেলে যদি আপনি এখন মানে ফুডের দিকে যান, তো ফুডের লাইট ফুড, মানে আপনি যদি একটা রেস্টুরেন্টেও যান, সেই রেস্টুরেন্টে গিয়ে এই সময় বডি হিট করে এরকম খাবার খেতে আমি না বলতাম। তো সেখানে আপনার চয়েস মতন যে লাইট ফুড হয়, ওতে খুব বেশি হয়তো অনিয়ন গার্লিক ইউজ হয়নি, অত স্পাইসি না, এরকম খাবারটা একটু অ্যাভয়েড করে যেটা যতটা লাইট ফুড খাওয়া যায় সেটাকে আপনাকে মেনু থেকে চুজ করতে হবে। সুতরাং মেনু চুজ করার সময় কিন্তু খুব সাবধান, কারণ শরীরের দিকে নজর রেখে তারপর আপনি খাবারটা খান। একদম। আর এবার আসবো একটু প্রেগনেন্ট মহিলাদের কথায়, যারা গর্ভবতী এই সময়, তাদের জন্য অনেক রকম সতর্কতা অবলম্বন করতে হয়। সব রকম খাবার তারা খেতে পারেন না, সব রকম ওষুধ তারা খেতে পারেন না। সেক্ষেত্রে কি ডায়েট সাজেস্ট করবেন আপনি? হ্যাঁ, গর্ভবতী মহিলার ক্ষেত্রে মানে বলবো যারা প্রেগনেন্ট তারা কি এই সময় তাদের একটা অদ্ভুত হিট লাগে, মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি হওয়া, গরম লাগা সব সময়ের জন্য তাদের এটা চলতে থাকে। এই সময় তাদের আরো বেশি করে দরকার সতর্ক থাকা, যেন বডি ঠান্ডা থাকে। শুধু নিজের কথা না, বাচ্চার কথা ভেবেও এই সময় বডি কি ঠান্ডা রাখবে এরম জাতীয় ফ্রুট জুস বা বডি খুব বেশি জল খাওয়া, প্রচুর পরিমাণে জল খাওয়া, যাতে বডি কোনোভাবে ডিহাইড্রেশন না হয়ে যায়, সেই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে। আচ্ছা। এবং অবশ্যই কোন রকম যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই যেন চিকিৎসকের পরামর্শ নেন, একদম, সেটাও একদম। একটা বিষয় মাথায় রাখতে হবে। কোন রকম নিজে থেকে চিকিৎসা করতে আপনারা যাবেন না এই না, সময়। কখনো না। আর বিশেষ করে তো আমি অনেকেই প্রেগনেন্ট আছেন মহিলাদের যারা বলবো কোনো রকম ভাবেই যদি হ্যাঁ, অস্বস্তি মনে হয় সেটা ডাক্তারের পরামর্শ নিন, ফলের রস খুব বেশি খান বা ফ্রুট খান, কিন্তু নিজের হাত থেকে কোনো রকম ভাবে ডিসিশন নেবেন না, সেক্ষেত্রে পরামর্শ নিয়ে নেবেন ডাক্তারের। একদম একদম। আর যারা অনেকেই রয়েছেন যারা দীর্ঘমেয়াদী ওষুধ খাচ্ছেন, যেমন ধরুন সুগারের ওষুধ খাচ্ছেন, কেউ কেউ কোলেস্টেরলের ওষুধ খাচ্ছেন, থাইরয়েড রয়েছে, প্রেশার রয়েছে, অনেক রকম দীর্ঘমেয়াদী ওষুধ রয়েছে যারা অনেকেই খেয়ে থাকেন এবং একাধিক খেয়ে থাকেন, একটা নয় দুটো নয়, একাধিক খেয়ে থাকেন। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আপনি কি বিশেষ যত্নের কথা পরামর্শ দেবেন, এবং এরা খাবারটাই বা কি খাবে? হ্যাঁ, এরা যারা দীর্ঘমেয়াদী তাদের এই যে সাডেনলি মানে যে চলে আসা গরমটা, এবার অনেকদিন ধরে তারা রোগে ভুগছেন, যেমন কেউ আছে ব্লাড প্রেশারের, কেউ আছে হয়তো ডায়াবেটিক্স এর, কেউ আর্থ্রাইটিস এর। এবার এই সময় কিন্তু সাডেনলি গরম চলে আসাতে হয়তো ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বা ডায়াবেটিক্স এর প্রচন্ড ভাবে আপ ডাউন হতে থাকে। তো এই সমস্ত পেশেন্টদের কিন্তু খুব বেশি সতর্ক থাকতে হবে। তারা সাডেনলি গরম লাগছে, এবার গরমটা লাগছে কি ডায়াবেটিক্স ফল্ট করাতে গরম লাগছে, নাকি অরিজিনালি গরম পড়েছে বলে গরম লাগছে, সেগুলোকে ফলো করে তারপরে কিন্তু তাকে আমরা সাডেনলি ডায়াবেটিস পেশেন্টের সাথে কি করি, সুগার ফল করলে আমরা গ্লুকোজ ওয়াটার করে তাকে খাইয়ে দিই। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমাকে ফলো রাখতে হবে তার মানে গরমটা কি পারপাসে লাগছে, তাকে অরিজিনাল গরমের থেকে গরম লাগছে নাকি তার সুগার ফল করেছে বলে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভেবে তাকে তার সাথে ট্রিটমেন্টটা করতে হবে। প্রপার টাইমে যেন মেডিসিনটা নেয়, মেডিসিনে যেন কোনো রকমের ডোজ চেঞ্জেস না হয়। হ্যাঁ, খুব বেশি এরা ডায়াবেটিসের পেশেন্টরা কি করে বা ব্লাড প্রেশার যাদের থাকে তারা হাঁটা চলার সাথে খুব থাকে নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য। তো হাঁটা চলা করার সময় হয়তো এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, তো সেই সময়টা কিন্তু ফলো রাখতে হবে যে এক্সেসিভ সোয়েটিং হচ্ছে মানে তাকে মানে অতিরিক্ত জলও খেতে হবে, বডি যাতে কোনোভাবে ডিহাইড্রেট না হয় সেই জন্য। তো সবকিছু মেনটেন করার জন্য তাকে মানে যারা দীর্ঘমেয়াদী প্রসেসে রয়েছে মেডিসিনের সাথে তাদেরকে খুব সতর্কভাবে চলতে অর্থাৎ কি ধরনের মেডিকেশন চলছে এবং ডাক্তার বাবুরা কি ধরনের সেই মেডিকেশনের সঙ্গে ডায়েট দিয়ে দিয়েছেন, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তাদের এগোনো উচিত, নয়তো শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এই সময় আহ হজমের একটা বেশ সমস্যা হয়, একটু কিছু খেলেই বা একটু স্পাইসি কিছু খেলেই বা বাইরের কিছু খেলেই অ্যাসিডিটি, বুক জ্বালা, অম্বলের একটা ভাব আসে, সেটা অনেক যে কোনো বয়সেই হতে পারে। তো হবে। কি পরামর্শ দেবো? হ্যাঁ, সেই ক্ষেত্রে বলবো যে প্রত্যেকদিন পাতে এই সময়টায় আমি একটু আগেও বললাম এই সময় কিন্তু প্রত্যেকদিন পাতে দই রাখাটা খুব দরকার।
দইটা আমাদের প্রত্যেকদিন এই গরমটা সাডেনলি পড়া, এই সাডেন যে ওয়েদার চেঞ্জ, তো আমাদের বডিটা ফিট হয়ে যায়। এই জন্য পাতে আমাদের প্রত্যেকদিন দই রাখাটা খুবই দরকার। দইটা রাখা এই কারণেই আমি আরো বলবো, এতে মানে প্রোবায়োটিক, এটা আমাদের হজমে যাদের প্রবলেম সমস্যা থাকে তাদের সেই হজমের সমস্যা দূর করবে, এমনকি আমাদের গাট হেলথটাও ভালো রাখবে। মানে এমনও দেখা গেছে যাদের অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক চলছে, হয়তো সেই কারণে তাদের পেটে মানে যে ব্যাকটেরিয়া গুলোকে নষ্ট হয়ে গেছে, দই খেলে পরে কিন্তু সেই গুড ব্যাকটেরিয়া গুলো আবার ক্রিয়েট হয়, মানে তার শরীরের জন্য ভালোই দিকে যায়। এছাড়াও দেখা গেছে রিসার্চ করে যে দই কিন্তু আমাদের আইবিএস ও নিয়ন্ত্রণ করে। আইবিএস বলতে আমি বলিনি, যেটা ইরেগুলার বাউল সিনড্রোম, মানে এটাও কিন্তু আমাদের প্রচন্ড ভাবে নিয়ন্ত্রণ করে। মানে দইয়ের যে কত রকমের উপকার আছে, সেই জন্য আমি বলবো যে দইটা প্রত্যেকদিন পাতে রাখ। এই সময় কিন্তু দইটা আপনাদের জন্য প্রচন্ড ভাবে উপকার, বডিকে মেনলি আমাদের ঠান্ডা রাখতে সাহায্য। সেক্ষেত্রে ছোট বাচ্চাদেরও তো দই দেওয়া একদমই প্রয়োজন। তাই, কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু মনে রাখতে হবে একদম মানে খালি পেটে দই না, বা সকাল সকাল দরকার নেই, দুপুর বেলা দেওয়াটাই বেটার ছোট আচ্ছা। বাচ্চাদের ক্ষেত্রে। এছাড়া দই খাওয়ার জন্য আপনি সকালে বা দুপুরে খান, রাত্রে না খাওয়াটাই বেটার। অনেকের কিন্তু দইটা রাত্রে হজম হয় না। আরেকটা জিনিস ফলো রাখতে হবে, যাদের ল্যাকটোজ ইন্টলারেন্স আছে তাদের যদি মানে দইটা ডাইজেস্ট হয় তাহলেই খাবেন, নইলে খাবেন না। কারণ অনেকের আছে হয়তো ল্যাকটোজ ইন্টলারেন্স, তারা মিল্ক পারে না কিন্তু দইটা পারে। তো হ্যাঁ। সেক্ষেত্রে আপনাকে এটা কিন্তু ফলো রেখে তারপর দইটা খাওয়াবে। এই বিষয়গুলো মাথায় রাখলেই আমরা এই সিজন চেঞ্জের সঙ্গে মোকাবিলা করতে পারবো এবং পরিবারের প্রত্যেক সদস্যকে আপনি সুস্থ রাখতে পারবেন। অনেক ধন্যবাদ মঞ্জুরি, আমাদের সাথে কথা বলার জন্য। খুব গুরুত্বপূর্ণ তথ্য আজ পেলাম আপনার থেকে। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার সপ্তাহ আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।